স্ক্রিনটা দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছিল? এনিওয়ান? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছিল, ঠিক আছে, হাত তুলে রেসপন্স করেছে, ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের আলোচনার যেটা বিষয়বস্তু আজ থেকে, এই যে দুটো সিস্টেম নিয়ে আমরা জৈবনিক প্রক্রিয়া আলোচনা করেছিলাম, রক্ত এবং দেহতরলের মধ্যে রক্তের বিভিন্ন উপাদান, সেই প্রত্যেকটা উপাদানের মধ্যে যে রক্তকণিকা, অন্যতম একটা প্রধান অংশ হচ্ছে গিয়ে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা। অনুচক্রিকার যেমন প্রধান কাজ হচ্ছে গিয়ে রক্ত তঞ্চনে সাহায্য করা, শ্বেত রক্তকণিকার যেমন প্রধান কাজ হচ্ছে কি আমাদের অনাক্রমতা ক্ষমতাতে সাহায্য করা। আবার ঠিক একই রকম ভাবে লোহিত রক্তকণিকা আমাদের কাজ হচ্ছে কি প্রধানত আমাদের অক্সিজেনকে বহন করে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। তো এই যে লোহিত রক্তকণিকা এই কাজটা করবে, সেটার জন্য হচ্ছে গিয়ে ফুসফুসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরেকটা যেটা হচ্ছে কি অঙ্গের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ড, যেটাকে আমাদের বলা হয় হৃৎপিণ্ড, যেটা তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ, হৃৎপিণ্ড, যেটাকে বলা হয় আমাদের পাম্প। কি করে? আমাদের সারা শরীরে যেমন দেখছো সংকোচন প্রসারণ হচ্ছে, প্রসারণের সময় রক্ত ভর্তি হয় ভেতরটাতে, আর যেই সংকোচন হয় সেই রক্তটা চাপেতে হচ্ছে গিয়ে রক্তবাহের মধ্যে বা প্রধানত হচ্ছে গিয়ে আমাদের যে ধমনী রয়েছে তার মধ্যে প্রবেশ করে, সেটার মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো এটা একটা আমাদের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড, কারণ সেই রক্তটা হৃৎপিণ্ডেই প্রবেশ করছে। তো এই হৃৎপিণ্ডটা হচ্ছে কি কোথায় রয়েছে? হৃৎপিণ্ডটা বেসিক্যালি আমাদের বুকের ভেতরে। যেমন আমাদের পাঁজরগুলো, তোমরা যদি পাঁজরটাকে ফিল করো, একদম পাঁজরের একদম যেখানে শেষ হচ্ছে এবং পেট শুরু হচ্ছে, স্টার্নাম অংশটা, তো ঠিক তার ওপরে বুকের অনেকটা বাঁ দিকে হৃৎপিণ্ডের প্রায় 2/3 অংশ আমাদের হৃৎপিণ্ডের যে আমাদের যে বুকের যে মাঝখানের দুদিকে পাঁজর যাচ্ছে, মাঝখানে যে স্টার্নাম রয়েছে তার ঠিক বাঁ দিকে থাকে 2/3 অংশ, একদিকে থাকে 1/3 অংশ হৃৎপিণ্ডটার, এবং বাঁ দিকে কিছুটা হেলে থাকে। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। কিছু ব্যতিক্রমী ঘটনা হচ্ছে গিয়ে অনেক সময় হয় কিছু জনের মধ্যে, যেখানে হৃৎপিণ্ডের বেশিরভাগ অংশটা অনেক সময় দেখা যায় যে ডান দিকেও রয়েছে, বেশিরভাগ অংশটা ডান দিকে রয়েছে, সামান্য অংশ বুকের বাঁ দিকে রয়েছে। ওকে। তো এই হৃৎপিণ্ডটা বেসিক্যালি কোথায় থাকছে? আমাদের দুটো যে ফুসফুস, আমাদের যে ফুসফুসের যে দুটো ভাগ রয়েছে, যে দুটো লোব রয়েছে, সেই দুটো লোবের মাঝখানে বুকের ভেতরে থাকছে, আর ঠিক ডায়াফ্রাম, যেটা আমরা ফুসফুসে শ্বসনতন্ত্রে আলোচনা করেছিলাম, ঠিক ডায়াফ্রামের ওপরে অবস্থান করে। ওকে। তো এই হৃৎপিণ্ড যদি গঠনটা আমরা প্রধানত দেখি খুব সহজভাবে, হৃৎপিণ্ডের মধ্যে বেশ কিছু ভালভ আছে, বেশ কিছু ভালভ আছে, আর প্রধানত 4টে প্রকোষ্ঠ রয়েছে, 4টে ঘর রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, সার্কুলার হতেই যাচ্ছে, 3 নম্বর এবং 4 নম্বর। যে 3 নম্বর 4 নম্বর কি? অলিন্দ এবং নিলয়। হৃৎপিণ্ডকে যদি আমি একটা দুটো ভাগে ভাগ করি প্রধানত, তাহলে হচ্ছে গিয়ে ওপরের পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে অলিন্দ, নিচের পোর্শনটা হচ্ছে নিলয়। এই অলিন্দ এবং নিলয়ের ঠিক মাঝখানে একটা করে ডিভিশন থাকে, কি থাকে? একটা করে ভাগ থাকে। ওকে। অলিন্দটা আবার হচ্ছে কি মাঝখান থেকে একটা ভাগ রয়েছে, নিলয়টারও আবার মাঝখান থেকে একটা ভাগ রয়েছে। সেইটার উপর নির্ভর করে কোনোটাকে বলা হচ্ছে বাম, হৃৎপিণ্ডের বাম দিক, এটা এই দিকটা হচ্ছে বাম দিক বা লেফট সাইড, আর এই দিকটা হচ্ছে রাইট সাইড। হৃৎপিণ্ডের রাইট সাইড বা ডান দিক হচ্ছে এইটা। সেই ডান দিক বাঁ দিক
আর ওপর নিচেরটা হচ্ছে গিয়ে অলিন্দ আর নিলয়, সেটার উপর ভিত্তি করে হৃৎপিণ্ডকে চারটে ভাগে ভাগ করা যায়। চারটে প্রকোষ্ঠ রয়েছে, ভাগে ভাগ করা যায় না, কথাটা ভুল। সেটা হচ্ছে চারটে প্রকোষ্ঠ রয়েছে, চারটে ঘর রয়েছে। যেমন একটা বাড়িতে বিভিন্ন ঘর থাকে, সেরকম হৃৎপিণ্ডের মধ্যে চারটে ঘর রয়েছে। তার একদিকে রয়েছে ডান অলিন্দ, রাইট অট্রিয়াম, যেটাকে ইংলিশে বলা হয়, আর এদিকে রয়েছে লেফট অট্রিয়াম, বাম অলিন্দ। অলিন্দের ঠিক নিচেই রয়েছে ডান নিলয়, যেটাকে বলা হয় ইংলিশে রাইট ভেন্ট্রিকল, এবং বাঁ দিকের অংশটাকে বলা হয় বাম নিলয়, ইংলিশে যেটা হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকল। তো এই চারটে অংশ হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের রয়েছে, যার মধ্যে দিয়ে রক্ত বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। কিন্তু একটা ঘর থেকে আরেকটা ঘরের মাঝখানে যেমন কিভাবে বিভক্ত থাকে, কিছু পাঁচিল থাকে, দেওয়াল রয়েছে, এবং একটা ঘর থেকে আরেকটা ঘরে যাতে যেতে গেলে পুরোটাই তো দেয়াল দিয়ে ঘেরা থাকে না, তার মাঝখানে কি থাকে, দরজা থাকে। ঠিক সেরকমই আমাদের হৃৎপিণ্ডের মধ্যে এরকম বেশ কিছু দরজা রয়েছে। কোথা থেকে কোথায় যাওয়ার জন্য, অলিন্দ থেকে নিলয়তে যাওয়ার জন্য, এবং নিলয় থেকে সৃষ্টি হয় ধমনীর, রক্তবাহে, সেখানে যাওয়ার জন্য। তার একটা নির্দিষ্ট দিক আছে। যেমন কোনো, কি বলবো, কিছু দরজা দেখবে সবসময় একটা প্রবেশের দিক থাকে, আর একটা কিছু দরজা থাকে বাইরে। বড় বড় স্টেশনে, রেল স্টেশনে গেলে দেখা যায়, যেমন হাওড়া স্টেশনে কেউ যদি আসো, বা শিয়ালদা স্টেশনে বা কোথাও গেলে দেখতে পাবে প্রবেশের জন্য একটা দরজা রয়েছে, বাইরে যাওয়ার জন্য একটা দরজা রয়েছে। সেই দরজাগুলো, হ্যাঁ বলতে পারো যে অনেকেই সেটা ফলো করে না, সেটা আলাদা বিষয়, কিন্তু প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট দরজা, বেরিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট দরজা রয়েছে। ঠিক সেরকমই হৃৎপিণ্ডেরও এরকম বেশ কিছু দরজা রয়েছে, যেগুলোকে বলা হয় ভাল্ভ। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ ট্রাইকাসপিড ভাল্ভ, পালমোনারি ভাল্ভ, অ্যাওর্টিক ভাল্ভ বলে লেখা রয়েছে, বা এখানে কোথাও লেখা রয়েছে মাইট্রাল ভাল্ভ। ঠিক আছে, এই চারখানা ভাল্ভের কথা তোমরা হচ্ছে কি দেখতে পাচ্ছ, কি কি, পালমোনারি ফুসফুসীয় কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, ট্রাই মানে তিন, সেইখান থেকে ট্রাইকাসপিড ভাল্ভ মানে ত্রিপত্র কপাটিকা, অ্যাওর্টিক ভাল্ভ, আর একটা হচ্ছে গিয়ে মাইট্রাল ভাল্ভ। 3 নম্বর হচ্ছে মাইট্রাল ভাল্ভ, এবং 4 নম্বর হচ্ছে গিয়ে অ্যাওর্টিক ভাল্ভ। ওকে, এই যে চারটে কপাটিকা রয়েছে, এই কপাটিকাগুলো কোথায় রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলে কথা বলবো, যেগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা দেখছি, পরের ছবিটাকে দেখে নিচ্ছি, সেখান থেকে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এই ফিগারটাকে আমি রিকোয়েস্ট করব সবাই হচ্ছে গিয়ে মনে রাখতে পারো চাইলে। এখান থেকেই আসল যে ফুসফুসের গঠনটা, সেটা মনে রাখাটা অনেকটা সহজ। যেমন হৃৎপিণ্ডের কি বললাম, চারটে ঘর রয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। আমাদের স্তন্যপায়ী প্রাণীদের, যারা উন্নত প্রাণী ধরে নেওয়া হচ্ছে, তাদের হচ্ছে গিয়ে শরীরে কিন্তু হৃৎপিণ্ডের গঠনের মধ্যে, হৃৎপিণ্ডটাকে যদি দেখা হয় কেটে, তার মধ্যেই চারটে প্রকোষ্ঠ থাকে। তার মানে এই নয় কিন্তু আমাদের পুরো পৃথিবীতে যত ধরনের প্রাণী রয়েছে, সেই প্রত্যেকটা প্রাণীর হৃৎপিণ্ডেরই গঠন হচ্ছে গিয়ে চারটে প্রকোষ্ঠ নিয়ে তৈরি হৃৎপিণ্ড। কিছু প্রাণী আছে যাদের হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড তিনটে প্রকোষ্ঠ থাকে। উদাহরণ হিসাবে মাছের হৃৎপিণ্ডকে চিন্তা করতে, মাছের হৃৎপিণ্ড সম্ভবত দুটো প্রকোষ্ঠ থাকছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। কিন্তু এরকম বেশ কিছু প্রাণী রয়েছে যাদের কিছু প্রাণীর হৃৎপিণ্ড দুটো প্রকোষ্ঠ, মানে শুধু অলিন্দ এবং নিলয় আছে। কিছু প্রাণীর আছে যাদের দুটো অলিন্দ রয়েছে কিন্তু নিলয় একটা রয়েছে। তো এইরকম কিছু রয়েছে। কিন্তু আমরা যারা উন্নত প্রাণী, বা ধরে নিচ্ছি কুকুর, বেড়াল, মানুষ, আমরা প্রত্যেকেরই হৃৎপিণ্ডে আমাদের কি রয়েছে, চারটে করে প্রকোষ্ঠ রয়েছে। সেই চারটে প্রকোষ্ঠ কি কি, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। রঙের ভিত্তিতে যদি দেখা হয়, ডান অলিন্দটাকে দেখো একটুখানি নীলচে রঙের করা আছে। তার কারণ
ডান অলিন্দ এবং ডান নিলয় দূষিত রক্ত বহন করে। এবারে প্রশ্ন আসতে পারে, দূষিত রক্ত বইতেও তোমরা এই শব্দটাই হয়তো দেখবে। দূষিত রক্ত মানে সেই রক্তটা কি খুব খারাপ, তার মধ্যে প্রচুর বাজে বাজে জিনিস আছে? না, দূষিত রক্ত বলা হচ্ছে মূলত একটা মাত্র কারণে। দূষিত রক্ত তো আমাদের কিডনিতে পৌঁছয়, যেখান থেকে রক্ত থেকে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ আমাদের কিডনি বা বৃক্ক যেটা আমাদের, সে ফিল্টার করে নেয়, ফিল্টার করে ভালো রক্তটাকে বার করে। হৃৎপিণ্ড কিন্তু ভালো খারাপ বা দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত, হৃৎপিণ্ডের ক্ষেত্রে এই দুটো শব্দ কিন্তু সেইভাবে দূষিত বলতে যে বাজে জিনিস রয়েছে রক্তের মধ্যে সেই কারণে দূষিত রক্ত বলা হয় না। হৃৎপিণ্ডের ক্ষেত্রে দূষিত রক্ত বলাটার কারণ বা বিশুদ্ধ রক্ত বলাটার কারণ হচ্ছে তার মধ্যে উপস্থিত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রার উপর নির্ভর করে দূষিত রক্ত বা বিশুদ্ধ রক্ত বলা হয়। তার মধ্যে কতটা ইউরিয়া রয়েছে, তার মধ্যে রক্তের মধ্যে কতটা বজ্র পদার্থ রয়েছে, মানে ডান অলিন্দের রক্তের মধ্যে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ রয়েছে, ইউরিয়া বা ইউরিক অ্যাসিড, বা আমরা শরীর থেকে যেসব বজ্র পদার্থ বার করে দিতে চাই সেই ধরনের বজ্র পদার্থ, নাকি আর না বাম অলিন্দ আর নিলয়ের মধ্যে সেই বজ্র পদার্থগুলো কম রয়েছে, একদমই নয়। ডান অলিন্দ বা ডান মানে ডান দিক এবং বাম দিকের রক্তের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পার্থক্যটাই হচ্ছে, যদি রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকে, অক্সিজেনের মাত্রা কম থাকে, তাহলে সেই রক্তকে আমরা বলছি দূষিত রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে। আর যদি রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা, মানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এদিকে হচ্ছে গিয়ে কম আর অক্সিজেনের মাত্রাটা বেশি, এটাকে এই রক্তের মধ্যে যদি এই দুটো থাকে তাহলে হচ্ছে কি আমরা সেটাকে বলছি বিশুদ্ধ রক্ত। আর কোনো কারণে কার্বন ডাই অক্সাইডের মাত্রা CO2 যদি বেশি থাকে আর অক্সিজেন যদি কম থাকে, O2 যদি কম থাকে, সরি লেখাটা পরিষ্কার হচ্ছে না, O2 যদি কম থাকে অক্সিজেন, তাহলে সেটাকে আমরা বলছি দূষিত রক্ত। ওকে, তাহলে রক্ত সারা শরীর থেকে কোথায় প্রবেশ করে? সারা শরীর থেকে রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে প্রবেশ করে। কিসের মাধ্যমে প্রবেশ করে? দুটো শিরা রয়েছে, সেটাকে বলা হয়, একটাকে বলা হয় ইনফিরিয়র ভেনা কাভা এবং আরেকটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এই দুটো শিরার মাধ্যমে রক্ত হচ্ছে গিয়ে প্রবেশ করে কোথায়? ডান অলিন্দে। কিন্তু এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যাতে রক্ত সহজে চলে না যেতে পারে একটা ঘর থেকে আরেকটা ঘরে, তার জন্য দেখো এখানে একটা ছবিতে অ্যাড হলো, তিনটে দাগ কাটা আছে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে থাকে ত্রিপত্রক কপাটিকা, যেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভাল্ব। ঠিক উল্টো দিকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটার নাম হচ্ছে গিয়ে দ্বিপত্রক কপাটিকা। মানে ধরে নাও খুব সহজভাবে, পত্র মানে পাতা, দুটো পাতাকে যদি পাশাপাশি রাখা হয় সেটা যেরকম দেখতে হবে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের কপাটিকাটাও ওরকম দুটো ফ্ল্যাপ থাকে, ঠিক আছে, দুটো পত্র থাকে। ডান অলিন্দ আর ডান নিলয়ের যে কপাটিকাটা সেটাতে হচ্ছে কি তিনটে ফ্ল্যাপ থাকে। আমি একটুখানি পেছনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এইরকম জায়গাটাতে দেখো, এইখানে যে কপাটিকাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কপাটিকাটা যদি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কোনটা কপাটিকা দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে কি কপাটিকা, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে কি আরেকটা কপাটিকা, এইটা হচ্ছে আরেকটা কপাটিকা, যেটা তোমরা ছবিতে আপাতত ভিডিওতে দেখতে পাচ্ছ, যেটা কি হচ্ছে খুলছে এবং বন্ধ হচ্ছে। বাকিটা হচ্ছে কি ওপরের অংশটা, এটা এটা হচ্ছে কি অলিন্দ, এটা হচ্ছে অলিন্দ, আর এটা হচ্ছে গিয়ে নিলয়, এটা হচ্ছে নিলয়ের অংশটা, দুটো নিলয় নিচে। অলিন্দের তুলনায় আয়তনে নিলয়ের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, ঠিক আছে? তো এই যে ঘটনাটা, তাহলে কি ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে থাকে ত্রিপত্রক কপাটিকা, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে থাকে দ্বিপত্রক কপাটিকা। তাহলে এই দুটো কপাটিকা বা এই দুটো দরজার মধ্যে দিয়েই রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করে অথবা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। কোনো কোনো ক্ষেত্রে, খুব রেয়ার একটা কন্ডিশন, এই ডান অলিন্দ আর বাম অলিন্দের মাঝখানেও
যে দেওয়ালটা রয়েছে, এই যে দেওয়ালটা যেটা দেখতে পাচ্ছ, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা বা এই প্রাচীরটা অনেক সময় এখানেও একটা দেখা যায়, কি হতে পারে, এখানেও একটা কপাটিকা অবস্থান করতে পারে। কপাটিকা অবস্থান করে না, কিন্তু ওইখানে একটা সামান্য গ্যাপ থাকে। গ্যাপ কখনো কখনো থাকে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে। তার ফলে কি হয়, বাম অলিন্দ এবং ডান অলিন্দের মধ্যে যে দূষিত এবং বিশুদ্ধ রক্ত, সেটার আদান প্রদান ঘটে যায়, যেটাকে বলা হয় হার্টে, খুব সহজ কমন ল্যাঙ্গুয়েজে কি বলা হয়, হৃৎপিণ্ডে একটা ফুটো রয়েছে। হৃৎপিণ্ডে ফুটো কোথায় থাকে? হৃৎপিণ্ডে ফুটো কখনো এই পাঁচিলগুলোতে থাকে না, এই দিকের দেওয়ালেও থাকে না, এদিকের দেওয়ালেও নয়, এই দেওয়ালেও নয়, এদিকের দেওয়ালেও বা এইগুলো দেওয়ালগুলোতে নয়। কোন জায়গাটাতে থাকে? সাধারণত শিশুদের ক্ষেত্রে এই ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝখানে একটা প্যাসেজ রয়েছে, সেইখানটাতে একটা পথ রয়েছে, যেটা জন্মানোর আগে অবধি খোলা থাকে, কিন্তু জন্মানোর পরে সেইটা বন্ধ হয়ে যায়। কিছু কিছু শিশুর ক্ষেত্রে সেই পত্রটা বন্ধ হয় না। তার ফলে কি হয়, ডান অলিন্দ এবং বাম অলিন্দের যে বাম অলিন্দ যে বিশুদ্ধ রক্ত বহন করছে এবং ডান অলিন্দ যে দূষিত রক্ত বহন করছে, মানে কার্বন ডাইঅক্সাইড, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেইটার সাথে অতিরিক্ত অক্সিজেন যুক্ত রক্ত মিশে যায়। তার ফলে যে সমস্যাটা হয়, সারা শরীরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বেশি বাহিত হয়। এই সিচুয়েশনটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম। ব্লু বেবি, সেই কারণে যে জন্মায় বাচ্চাটা, তার যদি এই সমস্যাটা থাকে, তাহলে তার গা অনেকটা নীলাভ দেখতে লাগে, কারণ তার রক্তে বাহের মধ্য দিয়ে বেশিরভাগটাই দূষিত রক্ত বাহিত হচ্ছে বলে। তো এইরকম একটা ব্যতিক্রমী ঘটনা হচ্ছে গিয়ে, বা এটা একটা রোগ বলা যেতে পারে। এই রোগটা হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারি, মানে অপারেশন করে সেটাকে ঠিক করে ফেলা যায়। ঠিক আছে, এখনকার দিনে। তাহলে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে রয়েছে ত্রিপত্রক কপাটিকা, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে রয়েছে দ্বিপত্রক কপাটিকা। ডান নিলয় থেকে এবারে তৈরি হয়, স্যার আমাদের বেল পড়ে গেছে। ধমনীর। নিলয় থেকে সবসময় ধমনীর সৃষ্টি হবে, আর অলিন্দে সবসময় শিরা গিয়ে মিশবে। তো নিলয় থেকে যে ধমনীটা ফুসফুসের দিকে যাচ্ছে, এটার নাম হচ্ছে, তোমরা জানো, ফুসফুসীয় ধমনী। খুব সহজ নাম। কোথা থেকে যায়? ডান নিলয় থেকে যায়। কি স্যার রক্ত আমাদের বহন বেল করে নিয়ে পড়ে যায়? গেছে। রক্ত বহন করে নিয়ে যায়। কারণ ডান অলিন্দে যে সারা শরীর থেকে যে দূষিত রক্তটা ঢুকেছে, সেটা ডান নিলয়ে গেছে। ঠিক আছে। ডান নিলয় থেকে সেই রক্তটা কোথায় চলে গেছে? ডান নিলয় থেকে সেই রক্তটা ঢুকে যায় ফুসফুসীয় ধমনীতে। কিন্তু এখান থেকে কি সারাক্ষণই সেটা ঢুকতে থাকবে? না। এইখানে একটা রয়েছে কপাটিকা। সেই কপাটিকাটার নাম কি? সেই কপাটিকাটার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, বা সেমি লিউনার ভাল্ব বলা হয়। লিউনার মানে, লুনা মানে চাঁদ, চাঁদের মতো, অর্ধেকটা চাঁদের মতো সেই কপাটিকাটার গঠন বলে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, বা ইংলিশে সেটাকে বলা হয় পালমোনারি ভাল্ব। পালমোনারি মানে পালমোনারি আর্টারিতে যাচ্ছে, সেই নাম থেকে ফুসফুসীয় পালমোনারি ভাল্ব বলা হয়। আর এই যে ফুসফুসীয় ধমনীটা, তাহলে কি রক্ত বহন করছে? দূষিত রক্ত বহন করছে। কেন দূষিত রক্ত? কারণ এই রক্তে অক্সিজেন কি রয়েছে? কম রয়েছে। আর কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে রয়েছে। সেটা চলে গেল ফুসফুসে। ফুসফুস থেকে কি হলো? সেই রক্তটার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হলো, এবং সেখান থেকে বিশুদ্ধ রক্ত ফেরত চলে এলো ফুসফুসীয় শিরার মাধ্যমে। কটা ফুসফুসীয় শিরা থাকে? 4টে ফুসফুসীয় শিরা থাকে। 4টে ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় ফিরে আসে? বিশুদ্ধ রক্তটা বাম অলিন্দে। এই রক্তের মধ্যে এখন কি রয়েছে? অক্সিজেনের মাত্রা বেশি, কার্বন ডাই অক্সাইডের মাত্রা কম। এটাকে আমরা বলছি বিশুদ্ধ রক্ত। সেটা চলে এলো বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে বাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে সেই রক্তটা চলে যাচ্ছে সারা শরীরে, জালক সৃষ্টি করছে, এবং সেই জালক থেকে সেখানে কি সৃষ্টি করছে? মহাধমনীর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে মহাধমনীর উৎস কোথায়? বাম নিলয়তে। আমি আর 1 মিনিট সময় নেব। বাম নিলয়তে। তাহলে এই বাম নিলয় এবং মহাধমনীর মাঝখানেও রক্ত যাতে শুধুমাত্র একই দিকে যেতে পারে,
রক্ত যাতে ব্যাকফ্লো হয়ে ফেরত না যায়। কি বললাম? রক্ত যাতে ব্যাকফ্লো হয়ে পেছন দিকে ফেরত না যায়, এখান থেকেও রক্ত যাতে ব্যাকফ্লো হয়ে ফেরত না যায়, সেখানে কপাটিকাটার নাম কি? একটা কপাটিকা রয়েছে, সেই কপাটিকাটার নাম হচ্ছে, ওটাও অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, যেটাকে বলা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। কারণ মহাধমনের ইংলিশের নাম কি? অ্যাওর্টা। তো সেই অ্যাওর্টা থেকে অ্যাওর্টিক ভালভ, পালমোনারি আর্টারি, সেখান থেকে পালমোনারি ভালভ। সেখান থেকে রক্ত কোথায় চলে যাচ্ছে? আবার ফেরত চলে আসছে সারা শরীর থেকে দূষিত রক্ত, কারণ এখানে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন ছড়িয়ে পড়ছে, তো সেখান থেকে ডানলিন দিয়ে আবার রক্তটা ফেরত আসছে। কিসের থ্রু দিয়ে? দুটো শিরার মধ্যে দিয়ে। কোন দুটো শিরা? ইনফিরিয়ার ভেনা কাভা এবং সুপিরিয়ার ভেনা কাভা। ইনফিরিয়ার ভেনা কাভা শরীরের নিচের দিকের দূষিত রক্তটাকে ফেরত নিয়ে যায়। ইনফিরিয়ার ভেনা কাভা আর সুপিরিয়ার ভেনা কাভা প্রধানত মস্তিষ্ক, আপার বডি, মস্তিষ্ক থেকে যে রক্তটা আসছে আপার বডি, শরীরের হৃৎপিণ্ডের ওপরের অংশ থেকে, সেই রক্তটা হচ্ছে গিয়ে সুপিরিয়ার ভেনা কাভা দিয়ে ডানলিন্দে প্রবেশ করে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা এখান থেকেই আবার স্টার্ট করব। ওকে, একটু হয়তো দ্রুত আমাকে যেতে হয়েছে, তো আজকের মতো এই পর্যন্তই। কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেনস, এনি ডাউট? কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো জিজ্ঞাসা? এনি কোশ্চেন, এনি ডাউট? যদি না থাকে তাহলে আজকের মতো থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নেক্সট দিনকে সংবহনতন্ত্রের এই অংশটা নিয়ে আলোচনা করা থেকে শুরু করব। ওকে, ইউ ক্যান গিভ।